আমরা শুরু করছি আমাদের আজকের স্ট্রেট টক্স আনএডিটেড দ্য প্লুরাল সেট। আপনারা জানেন যে এই স্ট্রেট টক্স আনএডিটেডে আমরা চেষ্টা করছি যে এই সময় এই মুহূর্তে আমাদের রাজ্য আমাদের দেশের সামনে যে সমস্যাগুলো রয়েছে, যে বড় বড় বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার এবং সেখান থেকে একটা সমাধানের সূত্র, সমাধানের রাস্তা খুঁজে বার করার। এমনিতেই আমরা সবাই একটা ঘন অন্ধকারের মধ্যে রয়েছি। কোভিড নামক একটি বস্তু, সে তার প্রথম ঢেউ, তার দ্বিতীয় ঢেউ, আজকে শোনা যাচ্ছে সে তৃতীয় ঢেউ নাকি তার শুরু হয়ে গেছে মহারাষ্ট্রে। সুতরাং এই ঢেউ থেকে কবে বেরোবো আমরা জানি না। সুতরাং তার মধ্যে একটা চেষ্টা যে অন্তত অন্ধকারের মধ্যে কোথাও একটা রাস্তা। এবং এই কোভিড এর মধ্যে সম্প্রতি পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যায় আছড়ে পড়লো ইয়াস, একটি বড় মাত্রার ঝড়, যেটি প্রায় 155 কিলোমিটার তার সবচেয়ে বেশি গতিবেগ ছিল। যদিও পশ্চিমবঙ্গের মধ্যে ইয়াস সরাসরি আছড়ে পড়েনি, কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গের প্রায় গা লাগোয়া অঞ্চলে বালাসোরের 20 কিলোমিটার দক্ষিণে এই ঝড়টা আছড়ে পড়ে এবং পরবর্তীকালে যেহেতু যখন এই ঝড়টা আছড়ে পড়ে সেই সময় পশ্চিমবঙ্গে সুন্দরবন এবং পূর্ব মিদনাপুর এবং এই অঞ্চলটাতে চলছিল হচ্ছে হাই টাইড এবং সেটা স্প্রিং টাইড। সুতরাং সব মিলিয়ে ঝড়ে কাবু না হলেও আবার সুন্দরবন ভয়ানক আক্রান্ত, বহু মানুষ আক্রান্ত এবং প্রায় 3 লক্ষ ঘর নষ্ট হয়েছে, বাড়ি নষ্ট হয়েছে। প্রায় সুন্দরবনের একটা বড় অংশ এই মুহূর্তে জলের তলায়। এই আলোচনাটায় বারে বারে উঠে আসছে একটাই কথা, বাঁধের কথা। কেন আপনারা সবাই জানেন যে সুন্দরবন 102টো আইল্যান্ড দ্বীপ নিয়ে তৈরি এবং দ্বীপগুলো প্রত্যেকটাই বাঁধের মধ্যে রয়েছে, যেখানে মানুষ থাকে, অর্থাৎ 54টা দ্বীপে। সেই বাঁধের কি অবস্থা, কেমন অবস্থা, বাঁধ ভালো মন্দ, কি করা উচিত, সেটা নিয়ে প্রশ্ন। আমার সঙ্গে এই কথা বলার জন্য যিনি আছেন, তার থেকে বোধহয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এই বিষয়টা বলার মতো ভালো মানুষ কেউ নেই, বা অর্থাৎ এর থেকে ক্রেডিবল মানুষ কেউ নেই। ডক্টর কল্যাণ রুদ্র, বিশিষ্ট বিজ্ঞানী এবং সবচেয়ে বড় কথা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের যে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, তার উনি চেয়ারম্যান। কিন্তু তার থেকেও অনেক বড় পরিচয় হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে রিভারাইন সিস্টেম, তার উপর যে কজন সিগনিফিকেন্ট কাজ করেছেন এই মানে এই আপাতত এই সময়ে, তার মধ্যে কল্যাণ দা একেবারে সামনে থেকে রয়েছেন। কল্যাণ দা, অনেক ধন্যবাদ আপনাকে এই সময় করে আসার জন্য। কিন্তু আমি আপনার কাছে যাওয়ার আগে একটু, আমার কাছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের যে লেটেস্ট এই ইয়াস ঝড়ের যে ইম্প্যাক্ট, যে রিপোর্ট, প্রাইমারি রিপোর্ট তৈরি হয়েছে, সেই প্রাইমারি রিপোর্টটি আমার হাতে রয়েছে। তাতে যেটা বলা হচ্ছে যে এই 15টা ডিস্ট্রিক্ট এই ইয়াসের জন্য আক্রান্ত, নাম্বার অফ ব্লকস 228টি আক্রান্ত বা এফেক্টেড, মিউনিসিপ্যালিটিস 44টি। ইয়াসের আগে এবং ইয়াসের সময় প্রায় মানুষ সরানো হয়েছে 15.04 লাখ, অর্থাৎ 15,04,000 মানুষ সরানো হয়েছে। পপুলেশন এফেক্টেড প্রায় 2 কোটি, বাড়ি নষ্ট হয়েছে 3.02 লাখ। নাম্বার অফ রিলিফ ক্যাম্প, অর্থাৎ যতগুলো রিলিফ ক্যাম্প চলছে এই মুহূর্তে 15,215, ড্যামেজ 20 কোটি টাকারও বেশি। ইতিমধ্যেই প্রায় 12 লক্ষ 13 লক্ষ তারপলিন পশ্চিমবঙ্গ সরকার ডিস্ট্রিবিউট করেছেন, অন্যান্য জিনিসও করা হয়েছে। প্রশ্নটা হচ্ছে, এইগুলো তো হলো এবং এটাও একটা আমাদেরকে নিশ্চয়ই সরকারকে একটা কোথাও ধন্যবাদ দিতে হবে যে এত বড় একটা ঝড়ে কিন্তু মাত্র একজন মানুষ মারা গেছেন বলে আমাদের কাছে খবর। এটা অত্যন্তই বড় জিনিস যে জীবনটাকে আটকানো গেছে, কিন্তু জীবিকা আটকানো যায়। জীবন বেঁচেছে, জীবিকা বাঁচি। বললেন দা, কি করা যায়, কি করা উচিত? এই যে সুন্দরবনের বাঁধ নিয়ে বারে বারে প্রশ্ন, নতুন কথা নয় কল্যাণ দা, 2009 সালের আয়লার পর থেকে উঠছে। কিভাবে দেখছেন আপনি? কোথায় আমাদের এই যে অঞ্চলটা ক্ষতিগ্রস্ত হয় বাড়ি বাড়ি, সেটার ভৌগোলিক পরিপ্রেক্ষিতটা আরো ভালো করে বোঝা দরকার। এটা হচ্ছে ইংরেজিতে যাকে বলে পার্ট অফ দি অ্যাক্টিভ ডেল্টা, যেখানে ভূমি গঠনের কাজটা এখন শেষ হয়। এইটা উপকূলে একেবারে লাগোয়া হওয়ার সুবাদে এখানে অসংখ্য খাড়ি ক্রস চ্যানেল বঙ্গোপসাগরের দিকে বয়ে চলেছে। এই বদ্বীপের মোহনায় গঙ্গা এবং তার শাখা নদীগুলো এতগুলো শাখায় বিভক্ত হয়েছে
যে প্রবাদে গঙ্গাকে বলা হয় এই জন্য শতমুখী। যদি আমি গড় সমুদ্রতল থেকে দেখি তাহলে এই ভূমিভাগের উচ্চতা 2 থেকে 4 মিটার মাত্র। আর এখানে একটা ভরা জোয়ারে, যেমন জোয়ার গত 26 তারিখে এসেছিল, তাতে প্রায় 5 মিটারের বেশি জল ফুলে ওঠে। তার মানে দাঁড়ায় যে ভূমিভাগের সর্বোচ্চ উচ্চতা 4 মিটার, 2 থেকে 4 মিটার, সেখানে যদি জল ফুলে ওঠে 5 মিটার, তার মানে এই জায়গাটা স্বাভাবিক প্রাকৃতিক নিয়মে প্লাবিত হয়ে যাবে। আমি অনেকবার অনেক ইয়েতে আলোচনা করেছি, আপনারাও সবাই জানেন যে সুন্দরবনের পশ্চিম দিকে এই যে সুন্দরবন মোহনায় যে জঙ্গলটা ছিল, সেই ঔপনিবেশিক পর্ব থেকে 1780 পর থেকে এখানে জঙ্গল কেটে বসতি স্থাপন শুরু হলো। তখন পশ্চিম দিকের 54টা দিক থেকে সম্পূর্ণরূপে জঙ্গল কেটে ফেলা হয়েছে। এর উদ্দেশ্য স্পষ্ট ছিল সুন্দরবনে কৃষিকাজের প্রসার করা এবং ঔপনিবেশিক বাণিজ্য বা কৃষিজ উৎপাদন, রপ্তানি, সুন্দরবনের মধু, কাঠ, এগুলোকে বাণিজ্যিক কাজে ব্যবহার করা। সেই সময় দেখবেন যে আর একটু পরে বলা হলো 1853 সালের পর থেকে ক্যানিং একটা বন্দর তৈরি হলো, এবং শিয়ালদা থেকে ক্যানিং যাওয়ার রেল লাইনটা তারপরে আস্তে আস্তে নির্মিত হচ্ছে। আরেকটা কাজ হয়েছিল সেই সময়, সেটা হচ্ছে কর্নেল টলি আপনার গড়িয়া থেকে শামুকপোতা পর্যন্ত একটা খাল কেটে বিদ্যাধরীকে আদিগঙ্গার সাথে যুক্ত করলেন। এই যে রেলপথ, তারপরে খাল কাটা, এই সবেরই মূল উদ্দেশ্য একটাই ছিল, সেটা হচ্ছে সুন্দরবনের সম্পদটাকে যাতে বাণিজ্যিক উৎসে ব্যবহার করা যায়। এবং কৃষিকাজের প্রসারের জন্য ওরা যখন ছোটনাগপুরের মালভূমির মেদিনীপুর থেকে প্রচুর শ্রমিককে নিয়ে এলেন, তারা যখন জঙ্গল কাটতে আরম্ভ করে কৃষি জমি তৈরির কাজে আরম্ভ করলো, তখন আপনার দেখা গেল যে এই ভূমিটা এমন একটা ভূমি যেটা জোয়ারে প্রতিদিন 2 বার করে ঢুকে যায়, 24 ঘন্টায় 2 বার করে ঢুকে যায়। এমন ভূমিতে কৃষিকাজ করা যাবে না বা বসতি স্থাপন করা যাবে না, সেটা খুব সহজেই বোঝা যাচ্ছে। তখন ওরা মাটির বাঁধের কাজ আরম্ভ। এই মাটি দিয়ে লিনিয়ার যে বাঁধ তৈরি করা হয়, সেইটার শেষ দপ্তরের যে তথ্য, তারা বলে যে 3500 কিলোমিটার প্রায় নদী, কোথাও এক পারে, কোথাও 2 পারে, কখনো দ্বীপকে ঘিরে এই ধরনের বাঁধ দেওয়া হয়। এই বাঁধগুলো এখন সুন্দরবনের যে 45 থেকে 50 লক্ষ মানুষ থাকেন তাদের একটু ইন্টারাপ্ট করে করলেন দা, 3500 কিলোমিটার বাঁধ কি এখনো আছে? না, আমার হিসেব মতো যে অ্যাক্টিভ যদি এম্প্যাক্টমেন্ট বলি, তাহলে এটা 2000 কিলোমিটারের বেশি হওয়ার কথা নয়। কারণ এই আলোচনাটা 2000 কিলোমিটারকে নিয়েই থাকা উচিত। যে 54টা দ্বীপের কথা আমরা বলি, এই বসতি 54টা দ্বীপও এখন নেই, কারণ অনেক দ্বীপ জুড়ে গেছে। যেমন আমি অনেকবার বলেছি, সাগর ছিল 7টা দ্বীপের সমষ্টি, সেই সাগর এখন একটাই দ্বীপ। এইরকম এখন 33টা দ্বীপে মোটামুটি বসতি পাওয়া যায়। আর যদি জঙ্গল এলাকা ধরি, তাহলে জঙ্গল প্রায় 115টা দ্বীপ রয়েছে। 115টা দ্বীপে জঙ্গল আর 33টা দ্বীপে বসতি। এই হচ্ছে ভারতীয় সুন্দর। 115টা দ্বীপ 33টাকে জুড়ে তো? না, আলাদা জঙ্গল এলাকায় রয়েছে এইরকম ছোট বড় এতগুলো দ্বীপ। তার মানে প্রায় 148টা দ্বীপের এখন সুন্দরবনে রয়েছে আপনি বলছেন। এটা কি ডকুমেন্টেড তথ্য আছে করলেন দা? এইটা আমরা যা হিসেব করি, আমরা উপগ্রহ চিত্র থেকে করি, উপগ্রহ চিত্র থেকে আমরা এই হিসেবটা নেবার চেষ্টা করেছি, সেইখান থেকে এই তথ্যটা বেরিয়ে এসেছে। কারণ আমি এই কথা এই কারণে জিজ্ঞেস করছি যে এখন অব্দি কিন্তু ন্যাশনাল, স্টেট, ইন্টারন্যাশনাল যে কোনো জায়গায় যে কোনো ডকুমেন্টেই আমরা 102টো দ্বীপের কথা বলছি, আমরা 54টা দ্বীপের কথা বলছি, কিন্তু আপনি বলছেন 33 আর 115, অর্থাৎ 148টা দ্বীপের কথা। সো সিগনিফিকেন্ট ডিফারেন্স হয়ে যাচ্ছে। তো এইটা ডকুমেন্টেশনটা খুব জরুরি মনে হয়। এইটা জিনিসটা, এই তথ্যটাকে আপডেট করা খুব দরকার। যেমন ধরুন, আমি আপনাকে উদাহরণ দিই, কয়েক দশক আগেও ছিল সুপারি ফাঁকা, লোহাচড়া, বেটপুর, 3টে দ্বীপ। কয়েক বছর আগেও ছিল, আমি নিজে গেছি, আপনার নিউপুর আইল্যান্ড ছিল, আপনার মনে থাকতে পারে। আর চুকসা বলে একটা দ্বীপ ছিল সাগর থেকে 16 কিলোমিটার দক্ষিণে। এগুলোর কোনোটাই নেই এখন।
ফলে দ্বীপের সংখ্যা কিন্তু প্রতিদিন বলতে যায়। আপনি যদি ডকুমেন্টেশনের কথা বলেন, এটা কিছুটা আমি আমার ওই নতুন যে বইটা প্রকাশিত হয়েছে দুই বাংলার নদী কথা, তার মধ্যে আছে। ফলে এবার ফিরে আসে আপনার প্রশ্নটা থেকে বাদ, এই বাদ দেওয়া যখন শুরু করলো সাহেবরা, তখন ওরা ওদের মূল উদ্দেশ্য যতটা সম্ভব জমি কৃষিকাজে রূপান্তরিত করতে হবে। এই কাজটার সময় একটা জিনিস আমাদের খেয়াল রাখা উচিত ছিল, যেটা ভালো করে বুঝেনি ওরা, সেটা সুন্দরবনের এই যেগুলোকে আমরা সহজ কথায় নদী বলি, এগুলো আসলে নদী নয়। এইগুলো হচ্ছে খাঁড়ি, যেখানে জোয়ারের জল প্রতিদিন ঢোকে এবং ভাটার জল বেরোয়। এবং এই বদ্বীপের আরেকটা চরিত্র, যে শাখা নদীগুলো দিয়ে একসময় সুন্দরবনে সুপেয় বা মিষ্টি জল যেত, সেগুলো এখন মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, অর্থাৎ পদ্মা বা গঙ্গা থেকে বিচ্ছিন্ন। যেমন ধরুন জলঙ্গি, ভৈরব, ইছাবতী। ফলে দেখবেন পশ্চিমে হুগলি নদী আর পূর্বে মেঘনার মোহনা, এই দুটো বড় মোহনা ছাড়া সুন্দরবনের মাঝখানে যে দু একটা নদী আছে, তার মধ্যে কিছুটা গড়াই বাংলাদেশে। এইগুলো এই যে মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, তাহলে খাড়িগুলো বেঁচে থাকলো কি করে? খাড়িগুলো বেঁচে থাকলো সেই জোয়ার ভাটার খেলার সুবাদে। এবং এইগুলো যে 13টা খাড়ি ভারত এবং বাংলাদেশের মধ্য দিয়ে বয়ে গেছে, মূল 13টা খাড়ি, সেই 13টা খাড়ি সবগুলো লক্ষ্য করে দেখুন ফানেল শেপ। ফানেল শেপ মানে মোহনার দিকটা প্রশস্ত, উত্তর দিকটা সংকীর্ণ। এই যে এই চরিত্রটা জন্যই, এবং যেহেতু এই মোহনাটা পূর্ব পশ্চিমে বিস্তীর্ণ, পূর্ব পশ্চিমে প্রসারিত, এবং জোয়ার আসে দক্ষিণ দিক থেকে, তারপরে জোয়ার সহজে অনেক দূর অব্দি ঢুকে যায়, তারপরে আবার ভাটায় বেরিয়ে আসে। এবং এর মধ্যে একটা টাইড ভেলোসিটি অ্যাসিমেট্রি খেলা করে। টাইড ভেলোসিটি অ্যাসিমেট্রি মানে জোয়ারের জল সর্বোচ্চ 4 ঘন্টার মধ্যে সর্বোচ্চ উচ্চতায় উঠবে, আর ভাটা প্রায় 8 ঘন্টা ধরে ফিরবে। ফলে যে প্রবল স্রোতটা প্রচুর পরিমাণে পলি নিয়ে মোহনা দিয়ে ঢোকে, সে ফেরার সময় কিন্তু ওই গতিতে ফেরে না, ফলে সে আপনার আস্তে 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 পরিসজ্জায় হতে পারে। এখন যখন বাঁধ ছিল না, এই নদীগুলো স্বাভাবিক নিয়মে প্রত্যেকদিন প্রসারিত হতো, দিনে দুবার করে প্রসারিত হতো, ভাটায় আবার সংকুচিত হতো। এটাই ছিল নদীর খেলা করা। বাঁধগুলো যখন দেওয়া হয়ে গেল, নদীগুলো কিছুটা সংকুচিত, এক পাড়ি দিয়ে হোক বা 2 পাড়ি হোক, অর্থাৎ তার যে জায়গাটা সে প্রত্যেকদিন দুবার করে ডুবিয়ে দিত এবং পলি সঞ্চয় করত, সেই জায়গাটা আমরা নদীর থেকে কেড়ে দিতাম। এইটাকে ইংরেজিতে বলে ইন্টারটাইডাল স্পেস। এই ইন্টারটাইডাল স্পেসে যেহেতু আমি নদীকে ঢুকতে দিইনি, সেই জন্য নদী কি করলো, ওর যে 2 পাড়ের মাছের যে খাতটা, তার মধ্যে পলি সঞ্চয় করতে আরম্ভ, এবং ধীরে 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 সেই নদী খাত এত উঁচুতে উঠে গেল, এত তার বহন ক্ষমতা কমলো, যে আমরা ক্রমাগত চেষ্টা করলাম বাঁধকে আরো উঁচু করে কোন রকমে বেঁচে থাকতে। এবং আজকে এই 200 বছর পরে আমরা দেখছি যে নদী যে উচ্চতায় জোয়ারে পৌঁছয়, তার থেকে বসতি এলাকা নিচে চলে গেছে। এই যে রিভার্সাল অফ দি স্লোপ, এটা ন্যাচারাল প্রসেস নয়। মানে স্বাভাবিক ভূমির ঢাল হওয়ার কথা ছিল নদীর দিকে, এখন উল্টে গেল, নদী উঁচুতে আর বসতি এলাকা কৃষি জমি নিচে। ফলে এবং ইন্টারটাইডাল স্পেসকে যেহেতু আমরা দখল করে নিলাম, সেই জন্য দেখা গেল একটা ঝড় হলে হয় বাঁধ ভাঙছে অথবা সে উপচে যাচ্ছে। তার মানে প্রথম বুঝতে হবে যে এই বাঁধগুলোর লোকেশনালি রং, এবং এই লোকেশনালি রং এটা ব্রিটিশরা করেছিল, আমরা সেই উত্তরাধিকারটা বহন করে চলেছি। আমরা বাঁধটাকে কখনো ভাবিনি এই নদীটাকে প্রতিদিন 2 বার করে। একটু থামাই আপনাকে, আপনি এই যে লোকেশনাল পয়েন্টের কথাটা বলছেন, এবং খুব খুব স্পষ্ট করে এবং খুব ভালো করে আপনি বোঝালেন যে ব্রিটিশদের যে ভুলের উত্তরাধিকার সেটা আমরা বহন করে চলছি। প্রশ্ন হচ্ছে যে এই সময়ের মধ্যে একটা বড় সময় কেটে গেছে। এই মুহূর্তে সুন্দরবনে প্রায় 50 লক্ষ মানুষ থাকেন, আমি ভারতীয় সুন্দরবনের কথা বলছি, এবং সত্যি সত্যি থিওরিটিক্যালি হয়তো বললেও প্র্যাকটিক্যালি এই সুন্দরবন থেকে সব মানুষকে সরানো বোধহয় খুব একটা সহজ স্বাভাবিক কাজ নয়। এই ক্ষেত্রে দাঁড়িয়ে অ্যাজ এ জিওগ্রাফার, অ্যাজ অ্যান এক্সপার্ট, অ্যাজ এ রিভার এক্সপার্ট,
আপনার কি মনে হয়, মানে আপনি যেগুলো বলছেন সেগুলো সব মাথায় রেখে কনসিডার করে এখন কি রেট্রোফিটিং করা যায়, কি করা যায় সুন্দরবনকে মোটামুটি একটা সেন্স অফ সিকিউরিটি রাখতে বাঁধের জায়গাতে? দেখুন, সব বাঁধ একই চরিত্রের নয়। প্রথম কথা বলি, বাঁধের দু রকমের। প্রথম প্রাথমিক শ্রেণীর বাঁধ কিছুগুলো হচ্ছে সি ফেসিং এমব্যাঙ্কমেন্ট, সমুদ্রের ঢেউকে আটকাবার জন্য এক ধরনের এমব্যাঙ্কমেন্ট আছে। আরেক ধরনের এমব্যাঙ্কমেন্ট আছে, সেটা হচ্ছে যে যেটাকে আমরা বলি রিভার এমব্যাঙ্কমেন্ট, অর্থাৎ অর্থাৎ যেগুলো খাড়ি বা নদীর দুপাশে দেওয়া আছে। এই যে খাড়ি বা নদীর দুপাশে দেওয়া আছে যেগুলো, তারা কি করে, তারাই নদীকে প্রসারিত হতে দেয় না। এখন এর মধ্যে আবার চরিত্রগত তফাৎ আছে। যেমন ধরুন, বাঁধটার উপরে যেখান দিয়ে লোক হাঁটে, বাঁধগুলো তো লোকের যাতায়াতের পথ এখন, সেটা কতটা চওড়া। বাঁধের দুটো স্লোপ আছে, একটা নদীর দিকে আর একটা ল্যান্ডের দিকে। সেই স্লোপটা কেমন? আপনি যদি আইলার পরে নির্মিত বাঁধগুলোকে দেখেন, তাহলে সেগুলো অনেক সাইন্টিফিক্যালি তৈরি হয়েছে। সাইন্টিফিক্যালি তৈরি হয়েছে মানে কি, সেগুলো অনেক বেশি প্রশস্ত করা হয়েছে এবং যে নদীর দিকে ঢালটা সেটাকে কম রাখা হয়েছে এবং অনেক দূর পর্যন্ত প্রসারিত করে স্কাওয়ার ডেপথে পৌঁছবার চেষ্টা করা হয়েছে, অর্থাৎ যেখান থেকে নদী ভেঙে আসে। আর ভূমির দিকে ঢালটাকে অপেক্ষাকৃত একটু বেশি। সেই বাঁধগুলো কিন্তু পূর্ববর্তী বাঁধগুলোকে সাথে যদি তুলনা করে, সেগুলো অনেক বেশি সংকীর্ণ, নদীর দিকে ঢাল অনেক খাড়া এবং সেগুলো মূলত মাটি দিয়ে তৈরি। এই যে বাঁধ রয়েছে, তার মানে এই বাঁধের ঢালটা, তার অবস্থান শুধু নয়, বাঁধের ঢালটাও ইম্পর্টেন্ট। সে কতদূর পর্যন্ত এক্সটেন্ডেড জলের তলায়, এটাও ইম্পর্টেন্ট। ফলে আমার প্রথম যেটা, যদি আপনি প্রশ্ন যেটা করেছেন তার উত্তরে বলবো, আমাকে প্রথম বুঝতে হবে যে কোন কোন বাঁধগুলো রিয়েলি ভালনারেবল। ওকে, হ্যাঁ, তার ম্যাপিংটা কি এখন আমাদের কাছে নেই কল্যাণদা? না, আমার কাছে কিছু ডেটা তো নিশ্চয়ই আছে, কিন্তু একেবারে যদি এই মুহূর্তে বলা যায় যে কোন কোন, আমি একটা বড় সামুদ্রিক জলোচ্ছ্বাস, একটা ঘূর্ণিঝড় হলে কোন বাঁধগুলো ভাঙবার সম্ভাবনা বেশি। যেমন ধরুন, আমি কথা বলি, নদীর একটা কনকেভ ব্যাংক, একটা কনভেক্স ব্যাংক। সবচেয়ে বেশি ভালনারেবল কিন্তু কনকেভ ব্যাংক। ওকে, হ্যাঁ, তাহলে আপনাকে প্রথম কনভেক্স ব্যাংক কিন্তু ভাঙবে না, কনভেক্স ব্যাংক ওভারটপ করতে পারে, ভাঙবে না, কনকেভ ব্যাংক ভাঙবে। কনকেভ ব্যাংকেই নদী আন্ডারস্কাওয়ার করবে। ফলে আমাকে প্রথম দেখতে হবে যে কোথায় কোনটা কোনটা কনকেভ ব্যাংকের কোন জায়গাগুলো আমার কাছে ভালো লাগে। দ্বিতীয় হচ্ছে, আমি ইন্টারটাইডাল স্পেস নদীকে ফেরাতে পারি কিনা, যেটা হচ্ছে এই বিপুল জনসংখ্যাকে সরানো সম্ভব না। তাহলে আমাকে বুঝতে হবে যে কোথায় আমি সরাবো, কোন জায়গাটা আমার কিছুতেই আমি টেকাতে পারছি না, বারে বারে ভাঙছি। সেইগুলোকে একটা তথ্য প্রথম তৈরি করা দরকার। এবং যেটা আমি বলছি, নদীকে যদি আমি প্রসারিত হতে না দিই, তাহলে ও যে বহন করে আনা পলিটাকে ক্রমাগত ওর খাতের মধ্যে ফেলছে, নদী তো থাকবে না। নদী তো আজকে থেকে 50 বছর পরে সে তার খাতটাকে একেবারে ভরাট করে ফেলবে এবং তখন সে ভাঙতে না পারলে আপনি কংক্রিটেরই করুন আর স্টিলেরই করুন, সে ওভারটপ করে যাবে। এই যে এবং এই যে ক্লাইমেট চেঞ্জ কন্ডিশনটা চলছে, তাতে আমরা ধরে নিতে পারি নিশ্চিতভাবে এইরকম সাইক্লোনিক স্টর্ম সার্জ আরো আসবে। এবং দেখুন, আইলাস পরেরটা এসেছিল প্রায় 10 বছর পরে, তারপরে দেখুন বুলবুল, আমফান এবং এই ইয়াস প্রায় 6 মাস 1 বছরের মধ্যে তিনটা। ফনি এসছে, তারপরে ফ্রিকোয়েন্সি অফ সাইক্লোন বাড়বে এবং টাইডাল স্টর্ম সার্জ বাড়বে। তাহলে আপনাকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে যে আমি কি করে একটা স্পিল অফের জায়গা দেবো। যে একটা কথা একটুখানি, আপনি যেহেতু কথাটা তুললেন, দুটো খুব ইম্পর্টেন্ট, বারবার এই বিতর্কটা আসে। একটা হচ্ছে কংক্রিট বাঁধের কথা অনেকে বলেন। আপনার মতে সুন্দরবনের যে পরিস্থিতি, আমি ওই পার্টটায় আসবো, যে আয়লা বাঁধগুলো হয়েছিল, এটা আপনি আগের দিন আরেকটি অনুষ্ঠানে বলছিলেন যে আয়লা বাঁধগুলো কিন্তু মোটামুটি টিকে গেছে, সেগুলো কিন্তু ওভারটপ হতে পারে, সেগুলো ভাঙেনি। আমার অভিজ্ঞতা তাই। আমি গতকাল সুন্দরবনের প্রায় 12-13টা ব্লকের মানুষের সাথে কথা বলছিলাম, কিন্তু সবাই একই কথা বলছিল যে আয়লা বাঁধ যেখানে কমপ্লিট হয়ে গেছে তৈরি করা, সেটা কিন্তু ভাঙেনি, ওভারটপ করতে পারে। সুতরাং 1 নম্বর হচ্ছে কি ধরনের বাঁধ করা উচিত। কেউ কেউ বাংলাদেশের মডেলের পোল্ডারের কথা বলছে, নেদারল্যান্ডসের কথা বলছে। আপনার এই যে একটা মানে সুন্দরবনের যে পরিস্থিতি, যেখানে এতটা হাই টাইডাল ফ্লাকচুয়েশন, সেখানে কি ধরনের বাঁধ করা উচিত বলে আপনার মনে হয়?
এবং দ্বিতীয়ত হচ্ছে এই যে আয়লা মডেলে যে বাঁধটা তৈরি হয়েছে সেই বাঁধটা এই মডেলটাই কি থাকা উচিত, বা এটাই কি আপাতত কার্যকরী মডেল, বা এর সামনে অনেকে বলছেন ম্যানগ্রোভের একটা ব্যারিকেড করা উচিত, কি আপনার এই পার্টটা কি মনে হয়? না, প্রথম যেটা সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে কঠিন কাজ, যদি সম্ভব হয় নদীর ইন্টারটাইডাল স্পেসটা নদীকে ফিরিয়ে দেওয়া দরকার। এটা 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 হচ্ছে প্রথম কাজ হওয়া উচিত, কিন্তু এটা খুব কঠিন কাজ, গোটা সব জায়গায় তো করা যাবে না, সব জায়গায় করা যাবে না। এইবার দ্বিতীয় কথা হচ্ছে যে দেখতে হবে ওটা কনকেভ সাইডে ভালনারেবল না কোথায় ভালনারেবল। সেকেন্ড হচ্ছে দেখতে হবে আমি কোথায় কোথায় এই বার্তাকে স্ট্রেংথেনিং করাটা খুব জরুরি। এবং ওই মডেলটা খুব সিম্পল, সেটা হচ্ছে যে ওর ল্যান্ডওয়ার্ড সাইটের থেকে রিভার সাইডটা স্লোপটা জেন্টল হতে হবে এবং ওটাকে এক্সটেন্ড করতে হবে সেই লেভেল পর্যন্ত যেখান থেকে নদীটা স্কাওয়ারিং শুরু করে, স্কাওয়ার ডেপটা। হ্যাঁ, এই যে এইটা, আর উপরে মূলত র মেটেরিয়াল তো মাটি, তার উপরে আপনি একটা কি বলবো, উপরে একটা সুপারফিশিয়াল ক্যাপিং আপনি করতে পারেন, যেটা আইলার ক্ষেত্রে হয়েছে। সেটা সেটা ল্যাটেরাইট দিয়ে হতে পারে, ব্রিক দিয়ে হতে পারে, এ দিয়ে হতে পারে। এটাতে অসুবিধা নেই। অসুবিধা আরেকটা জায়গায় হবে, সেটা হচ্ছে যে আপনি যদি নদীর পাড় বরাবর ক্রমাগত বাঁধ দিয়ে দেন, তাহলে যে বৃষ্টির জলটা নদীর দিকে গড়িয়ে আসতো সেই পথটাও রুদ্ধ হয়। ফলে আপনাকে কিছু আন্ডার স্লুইসও তৈরি করতে হবে, যেখান দিয়ে স্লুইস করতে হবে, যেখান দিয়ে বৃষ্টির জলটা অন্তত লো টাইডে আপনি বের করে দিতে পারবেন। তা না হলে তো আপনি জল বের করতে পারবেন না, কারণ স্লোপ তো রিভার্স হয়ে গেছে। সুন্দরবনের সমস্যাটা হচ্ছে যে এই জায়গাটা জলবেষ্টিত হলেও এখানে মিষ্টি জলের ভান্ডার খুব সীমিত। মাটির নিচের জল অনেক জায়গায় 1200 ফুট নিচে। ফলে মাটির নিচের জল আমাদের দেখতে হবে যে এই যে ধরুন অন্তত 1600-1700 মিলিমিটার যে বৃষ্টি, সেটা 1.3 মিটার ডেপথের জল তৈরি করতে পারে। এই জলটাকে যদি আমি সংরক্ষণ করতে পারি, সেটা ম্যাসিভ ওয়াটারশেড ম্যানেজমেন্ট দরকার। হ্যাঁ, দেশজ পদ্ধতিতে এটা সম্ভব। স্থানীয় মানুষকে নিয়োগ করে 100 দিনের কাজের সাথে যুক্ত করে যেমন বাঁধ রিপেয়ার করা যায়, তুমি এই কাজটাও পাশাপাশি করতে হবে। পাশাপাশি না করলে পরে মানুষকে বেঁচে থাকতে গেলে তার কৃষি লাগবে, তার সেচ লাগবে, তার যেমন মৎস্য চাষ লাগবে, তেমনি প্রতিদিনের জীবনযাপনে তাকে জল লাগবে। ফলে এই সামগ্রিক ব্যাপারটা নিয়ে একটু ভাবা দরকার। আর ম্যানগ্রোভের যে একটা ব্যারিকেড, অ্যাডিশনাল ব্যারিকেডের কথা হচ্ছিল, সেটা কতটা রেলিভেন্ট বা কতটা প্রয়োজনীয় বলে কথা বলি। আমি 22টা দ্বীপ নিয়ে যে কাজটা করেছি তাতে দেখছি যে হ্যাঁ, এটা সত্যি, যেখান থেকে আমরা ম্যানগ্রোভ কেটে ফেলেছি সেই জায়গাটায় সমুদ্র বেশি এগিয়ে আসছে। ম্যানগ্রোভের ওয়াল যে একটা প্রাথমিক প্রতিরোধ করতে পারে, এটা কোথায় সারা পৃথিবী জুড়ে সর্বত্র স্বীকৃত। কিন্তু এটার মানে এই নয় যে যেখানে ম্যানগ্রোভ আছে সেখানে ক্ষয় হয়নি। বেশ কয়েকটা দ্বীপ আমি লক্ষ্য করেছি যেখানে ম্যানগ্রোভ থাকা সত্ত্বেও ক্ষয় হয়েছে, কারণ সামুদ্রিক জলোচ্ছ্বাসটা এখন এত শক্তিশালী, সে তার যে পাথটা, সেই পাথের প্রতি যা কিছু পড়ে সে ভাঙতে চায়। কিন্তু তার সত্ত্বেও এই ম্যানগ্রোভের যে চরিত্র, সেই ম্যানগ্রোভটা যদি আমরা ইন্টারটাইডাল স্পেস গুলোতে ম্যানগ্রোভ লাগাবার জন্য ব্যবহার করতে পারি এবং যেখানে সামুদ্রিক বাঁধ দিয়েছি তার পেছনে কিছুটা জায়গা যদি আমরা ম্যানগ্রোভের আরেকটা ওয়াল তৈরি করতে পারি, তাহলে এই জলোচ্ছ্বাস এবং যে ঝঞ্ঝাটা যেটা বসতিকে এসে আঘাত করছে, সেই আঘাতটা সম্পূর্ণ প্রতিরোধ না করতে পারলে অনেকটা কমাতে পারবে। আমি বোঝার চেষ্টা করছি, আপনি বলছেন তাহলে প্রথমে নদীর পাড়ে প্রথমে ইন্টারটাইডাল জোনে একটা ম্যানগ্রোভের ব্যারিকেড, তারপর বাঁধ, এবং বাঁধটা আপনি বলছেন যে কংক্রিটের নয়, আপনি যেভাবে আয়লা বাঁধ তৈরি হয়েছে খানিকটা সেই মডেলেই আপনি বাঁধের কথা বলছেন, এবং তার পিছনে আর একটা ম্যানগ্রোভের সারি, যাতে কিনা মাল্টিপল ব্যারিয়ার হতে পারে। এটাই তো মূলত বিষয়টা বলছেন তো আপনি, এটাই তো মূল বিষয়টা। তো হ্যাঁ, আমি বাঁধের স্লোপের কথা বলছি। স্লোপের কথাটা খুব ইম্পর্টেন্ট। স্লোপটা খুব জরুরি। স্লোপটা খুব একটা কথা এখানে জাস্ট জেনে নিই, কোনো জিওগ্রাফার বলছেন যে ম্যানগ্রোভ নিয়ে আমরা এত কথা বলি, ম্যানগ্রোভ অত গুরুত্ব নেই, যদি পূর্ব দিক থেকে ঝড়টা আসে তাহলে ম্যানগ্রোভ একটা রোল প্লে করে। কিন্তু এখন যেহেতু বেশিরভাগ ঝড়টাই পশ্চিম দিক থেকে আসছে, অর্থাৎ পশ্চিম সুন্দরবনের দিক থেকে আসছে, আপনি যদি বুলবুল দেখেন, আমপান দেখেন, বা এই রিসেন্টলি ইয়াস দেখেন, তাহলে সেক্ষেত্রে ম্যানগ্রোভের রোলটা লিমিটেড। এটা আপনার কি মনে হয়?
এইটা জানতে একটু বোঝার ভুল হয়, অনেক অনেক কথা বলছেন। সেটা হচ্ছে এটা একটা অ্যান্টি ক্লকওয়াইজ সাইক্লোন নর্দার্ন হেমিস্ফিয়ারে, উত্তর গোলার্ধে এটা একটা অ্যান্টি ক্লকওয়াইজ সার্কিট। এই সার্কিটটার আমফানের ক্ষেত্রে ওর আইটা ছিল ধনচি আইল্যান্ডের উপর, আর এইবার ছিল ওই বালেশ্বরের কাছাকাছি। আমি দেখছিলাম যে এইটার যে রেডিয়াসটা, ব্যাসার্ধটা, সেটা প্রায় 250 থেকে 275 কিলোমিটার, এবং সেটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তাহলে আপনি একবার ভাববার চেষ্টা করুন, সেটা কিন্তু পশ্চিম দিক থেকে পূর্বে আসবে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে তো, আচ্ছা, মানে ওইটা কভার করবেই, ওটা কভার করবেই। আর একটা জিনিস এখানে বললেন না আপনি, বাঁধের কথা বলছেন আপনি, সে প্রসঙ্গে মাছ চাষের কথাও বললেন। একটা জিনিস হচ্ছে যে মাছ চাষের ক্ষেত্রে অনেকে বিশেষ করে নোনা জলের মাছ চাষ করার জন্য, মানে এতক্ষণ অব্দি যে আলোচনাটা হলো মূলত হচ্ছে যে আমাদের ঐতিহাসিক ভুল এবং সেই ভুলকে কি করে আপাতত রেট্রোফিট করা যায় সেই আলোচনাটা। কিন্তু ভায়োলেশন, অবভিয়াস ভায়োলেশন, ম্যানগ্রোভ গাছ কাটা হচ্ছে। আপনি মৌসুমী দ্বীপ, আপনি খুব আমার থেকে ভালো জানেন মৌসুমী দ্বীপ, তার বালিয়ারা অঞ্চলে প্রচুর গাছ মানে ম্যানগ্রোভ ফাঁকা করে সেখানে ইললিগাল, সম্পূর্ণ ইললিগাল আপনার উঠে এসছে, বিভিন্ন হাউজিং না আমি বলবো, যেটা মানে হোটেল টাইপের উঠে এসছে। পাশাপাশি চরঘেরি গোসাবার বিভিন্ন অঞ্চলে হোটেল তৈরি হয়েছে। এগুলো আইসোলেটেড এক্সাম্পল আমি বলছি। আমি আমার বক্তব্য হচ্ছে যে এই ম্যানগ্রোভ কাটা একদিকে যেমন চলছে, অন্যদিকে এই মাছ চাষের জন্য, মানে নোনা জলে মাছ চাষের জন্য এটা ফুঁড়ে, আপনার বাঁধ ফুঁড়ে কিন্তু বাঁধকে দুর্বল করে পাইপ ঢোকানো হচ্ছে। তো এই ভায়োলেশনস গুলো তো বোধহয় অ্যাড্রেস করা দরকার। খুবই খুবই দরকার। সেটা হচ্ছে যে দেখুন, যে কোনো সমাজেই এটা হয়, আমাদের সমাজের ব্যতিক্রম নয়। কিছু মানুষ ভালো থাকেন, কিছু মানুষ দুর্নীতি পরায়ণ থাকে, আমাদের দেশও তার ব্যতিক্রম নয়। পৃথিবীর কোথাও এটা বোধহয় এর ব্যতিক্রম ঘটে না। তো এইটা ক্ষেত্রে আমার যে বারবার যেটা মনে হয় যে এইবার বোধহয় সময় এসছে প্রশাসনকে একটু শক্ত হাতে ধরতেই হবে। কারণ আমরা যে প্রতিবার যে মূল্য দিচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে প্রতিবার কোথা থেকে আমি এত টাকা জোগাড় করছি, এই বিপুল যে, এবং সবচেয়ে ভালো জয়ন্ত বোধহয় আপনি স্বীকার করবেন, গত 2-3টে সাইক্লোনে গভর্নমেন্টের রোলটা কিন্তু প্রোঅ্যাক্টিভ ছিল, রিঅ্যাক্টিভ নয়। না, প্রোঅ্যাক্টিভ ছিল। হ্যাঁ, আগে হতো কি রিঅ্যাক্টিভ অ্যাকশন, মানে হয়ে গেল তারপরে। এখন দেখুন মুখ্যমন্ত্রী নিজে রাত জাগছেন থেকে আরম্ভ করে, এবং স্যাটেলাইট ইনফরমেশন এত ভালো। এবারে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে এই ইয়াসকে প্রতিরোধ করার জন্য মাঠে নেমে কাজ করেছেন, আমফানেও করেছিলেন, কিন্তু এর সবচেয়ে ভালো লেগেছে আমার যে আমফান থেকে শিক্ষা নিয়ে ইয়াসকে প্রতিরোধ করার চেষ্টা করেছে, সেটা কিন্তু অত্যন্ত ধন্যবাদ। এবং আপনি পাশাপাশি দেখুন তার 7 দিন আগে আমাদের আরাবিয়ান সিতে যে সাইক্লোন হয়েছে সেখানে 170 জন মারা গেছে, কিন্তু এখানে ইয়াসে মাত্র 1 জন মারা গেছে। এটা থেকে কিন্তু আমার যেটা গ্র্যাজুয়ালি মনে হচ্ছে কল্যাণদা, সেটা হচ্ছে যে গভর্নমেন্টের, মানে রিজিওনাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের যে রোলটা যতটা তারা করতে পারেন এই রিলিফ, সেটা প্রায় একটা এক্সট্রিম জায়গায় চলে যাচ্ছে। এটাকে খুব বেশি বাড়ানোর জায়গা কিন্তু খুব বোধহয় নেই এখন। এই ফিজিক্যাল রেজিস্ট্যান্স, রেজিলিয়েন্স এবং সোশ্যাল রেজিলিয়েন্সটা যদি না বাড়ানো যায়, পঞ্চায়েতগুলোকেও যদি একটু না বোধহয় প্রোঅ্যাক্টিভ করা যায় বা একটু ক্যাপাসিটি বিল্ডিং না করা যায়, তাহলে বোধহয় ডিফিকাল্ট হবে, তাই না? কি কারণ এই ভায়োলেশন গুলো কিন্তু পঞ্চায়েতকেই আটকাতে হবে। এটা কিন্তু নবান্ন থেকে গিয়ে মমতা ব্যানার্জি রোজ আটকাবেন না, সুতরাং এটা আটকাতে হবে পঞ্চায়েত। কি মনে হয় আপনার? আমি যেটা বলবো জয়ন্ত, যে এটা সবাইকে এখন বোঝার দরকার, এটা আমাদের অস্তিত্বের লড়াই, এটা আমাদের জীবন জীবিকার লড়াই। এই জন্য আমাদের এমন কিছু করা উচিত নয় যেটা ওই এলাকাকে বিপন্ন করে, এবং এই বোধটা কিন্তু সর্বস্তরে চাই। সর্বস্তরে মানে আমি বলছি একেবারে স্কুল থেকে আরম্ভ করে নাগরিক স্তর করে এবং পঞ্চায়েত স্তর পর্যন্ত। এবং আপনি ঠিকই বলছেন যে পঞ্চায়েত তারা হচ্ছে যে কি বলবো, প্রথম ওই এলাকার যেটা গভর্নেন্স তো ওদের হাতে, এবং একটা লোক যদি গাছ কাটে সেটা কিন্তু প্রথম নজরে আসবে পঞ্চায়েতের। এবং কেউ যদি ওইভাবে বাঁধ কেটে জল ঢুকায়, সেটা প্রথম প্রতিরোধ করার কথা পঞ্চায়েতের। ফলে পঞ্চায়েতটাকে খুব স্ট্রেংথেনিং করা দরকার, ক্যাপাসিটি বিল্ডিং করা দরকার, এবং যাতে করে এই কাজগুলো আর ভবিষ্যতে। এবং আমার ধারণা যে পঞ্চায়েতের যারা সদস্য তাদের একটা ট্রেনিংও দরকার। হ্যাঁ, একেবারে। তাদেরকে ভালো করে বোঝানো দরকার যে কি ঘটতে চলেছে। এই ধরুন তারা কখনো শোনেনি যে এসএসটি মানে কি, সারফেস টেম্পারেচার মানে কি, তারা কখনো বোঝে না
যে সি সারফেস টেম্পারেচার গ্লোবাল রেট কত আর বে অফ বেঙ্গলে কত, তারা ল্যান্ডের সাবসিডেন্সও খুব বেশি বুঝতে পারে না। এই কথাগুলো তাদের একটা ট্রেনিংও দরকার, তাদেরকেও বোঝানো দরকার যে কি ঘটতে যাচ্ছে। তাদের আমরা আমাদের জীবদ্দশাটা যদি কোনো রকমে কেটেও যায়, আমাদের উত্তর প্রজন্ম কিভাবে থাকবে এই জায়গাটা। এখানে আরেকটা কথা কল্যাণদা আসছে, সেটা হচ্ছে যে ধরুন এই বাঁধটা তো মূলত জল মানে বন্যার জল বা যে সাইক্লোনের সময় যে স্টর্ম সার্জ সেটাকে আটকানোর জন্য, কিন্তু পাশাপাশি বহু মানুষ, যেমন আপনি আমফানের সময় জানেন প্রচুর বাড়ি ঝড়ে পড়ে গেছিল, প্রচুর মাটির বাড়ি আছে। আমার মৌসুমী দ্বীপের আমি একটা ফিগার দেখছিলাম যে আমফান এবং বুলবুল এই দুটো মেলালে 95% বাড়ি দুবার এফেক্টেড হয়েছে। মানে আনবিলিভেবল যে 95% বাড়ি দুবার এফেক্টেড হয়েছে, একবার বুলবুলে এফেক্টেড হয়েছে, আবার আমফানে এফেক্টেড হয়েছে 6 মাসের মধ্যে। আমার যেটা প্রশ্ন, সেটা কি এমন কি একটা ভাবা যায় না যে প্রত্যেকটা বাড়ির মধ্যে অন্তত একটা ঘর পাকা ছাদওয়ালা ঘর হবে এবং সেটা একটু রেস প্ল্যাটফর্মে হবে, যাতে কিনা বাড়ির অন্যান্য মানুষেরা প্রয়োজন পড়লে ওই ঘরটা এসে আশ্রয় নিতে পারেন, তাদের জীবন জীবিকার যে পোর্শনটুকুকে তারা বাঁচাতে পারবেন সেটুকু ওই ঘরে রাখতে পারেন। এইরকম একটা মডেলের দিকে কি আমরা এগোতে পারি না? আমাদের তো ভাবতে হবে কিছু। এইটা আইডিয়ালি খুব ভালো। সেটা হচ্ছে যে যদি আমি 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 সেই 2000-এর বন্যার থেকে লক্ষ্য করছি 18 লক্ষ ঘরবাড়ি ভেঙে পড়েছিল, এবং আমার এই 18 লক্ষ ঘরবাড়ি কিন্তু মূলত কাঁচা বাড়ি ছিল সেবার। যদি তাদের ভিতটা শুধু পাকা হতো তাহলে কিন্তু ওইভাবে বাড়িগুলো ভেঙে পড়ে না। আমরা এই যে রিকারেন্ট রিলিফের নামে যত টাকা প্রতি বছর খরচ করে ফেলি, এবং তারপরে আপনি বলছেন দুবার করে তার ঘর ভাঙছে, আমাদের সত্যি সত্যি ভাবা দরকার যে আমাদের হাউস বিল্ডিং টেকনোলজি, যেটাকে ইংরেজিতে আমরা বলবো, সেটা সুন্দরবনের জন্য আইডিয়ালি কেমন হওয়া উচিত, এবং সেই টেকনোলজিটা আইডিয়ালি যেটা হলে পরে অন্তত মানুষ আশ্রয় নিতে পারবে, তার বাড়িটা ভেঙে পড়বে এবং প্রয়োজনীয় জিনিসপত্রগুলোকে নিয়ে একটুখানি নিরাপদে যেতে পারবে, সেটা ভাবা দরকার। ভাবা দরকার যে কোন জায়গাটা আমি কিভাবে প্রতিরোধ করতে পারি। যেমন ধরুন আপনি দেখেছেন বোধহয় জি প্লট মৌসুমীতে যেসব কংক্রিট করে যে বাঁধগুলো দেওয়া হচ্ছে সেগুলো লন্ডভন্ড হয়ে গেছে। মানে সাগরের যে প্রবল শক্তি, তার কাছে কংক্রিট দাঁড়াবে না। এখন দেখুন মিডিয়াতে এই ছবিটা বারবার দেখাচ্ছিল যে একটা ঢেউ একটা তাল গাছের একটা ডাকুল গাছের মাথায় পড়েছে, তাহলে বাঁধ আপনি কত উঁচু করবেন? আপনাকে অন্যভাবে সার্ভাইভাল মেকানিজম, কোপিং মেকানিজম গুলোকে চেঞ্জ করতে হবে। এক্স্যাক্টলি। এই কোপিং মেকানিজমের ক্ষেত্রে এই বাড়ির পাশাপাশি আপনার মনে হয় আর কি কি দিকে নজর দেওয়া দরকার এই কোপিং মেকানিজমের কথা আপনি যখন তুললেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই যে আর্লি ওয়ার্নিং সিস্টেমটা, এটা এত ভালো হয়েছে। আর্লি ওয়ার্নিং সিস্টেমটা, এই আর্লি ওয়ার্নিং সিস্টেমটা এত ভালো হয়েছে বলেই কিন্তু আমরা মানুষদের বাঁচাতে পারছি। এই এত ভালো আর্লি ওয়ার্নিং বলে আপনি অনেক আগে থেকে বলতে পারছেন যে আপনারা সমুদ্রে মাছ ধরতে যাবেন না। ফলে এই আর্লি ওয়ার্নিং সিস্টেমটা, এটাকে ডেসিমিনেট করা দরকার। ডেসিমিনেট মানে হচ্ছে যে একেবারে প্রত্যন্ত যে মানুষটা, তার কাছেও যেন পৌঁছয় যে ঝড়টা কখন আসছে। এবং এবার যেটা দুর্ভাগ্যের কথা, এবার যখন হাই টাইড সিনক্রোনাইজ করলো, আমরা কিন্তু বারে বারে ঝড়ের কথা বলেছি, বারে বারে দেখবেন যে লক্ষ্য করে, কিন্তু টাইডটা যদি সিনক্রোনাইজ করে তাহলে কি হবে এটা বলিনি। কিন্তু আয়লাই হয়েছিল, আয়লাই হয়েছিল, আবার এতদিন পর হলো। এইবার দেখুন, আপনার যদি আমফানের সময় দেখেন তাহলে লো টাইডের সাথে সিনক্রোনাইজ করলো, তারপরে এত ক্ষতি হলো না। বলছে যে তার ঝড়ের গতিবেগের থেকে বেশি সত্ত্বেও ক্ষতি হলো, কিন্তু এইবার হলো। ফলে আমাদের এই যে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ যেটা নেওয়া হয়েছে, এটা কারেক্ট। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ভাবতে হবে, যেটা আপনি সার্ভাইভাল মেকানিজমের কথা, আপনি যদি কোপিং মেকানিজমের কথা বলছেন, সেটা হচ্ছে যে খুব জরুরি হচ্ছে একটা হচ্ছে প্রি ডিজাস্টার আমি কি কি করব। এখন ঝড় চলে গেছে, এখন ইমিডিয়েট কাজ হচ্ছে আমাদের রিপেয়ারিং করে দাও, মানুষকে আবার তার স্বস্তি একটা মোটামুটি বাসযোগ্য অবস্থায় মানুষকে ফিরিয়ে দাও। এবং সেটা করতে গেলে আমাকে নিশ্চয়ই যে অবস্থায় যেমন ভাবে বাঁধগুলো আছে সেগুলোকে প্লাগিং করে দিতে হবে। তারপরে আমি একটা লং টার্ম প্ল্যানিং এর কথা ভাববো। এইবার তারপরে আমার কাছে তথ্য আসতে আরম্ভ করেছে, সরকারের কাছে তথ্য করতে আরম্ভ করেছে, সরকার দুয়ারে সরকারের যে বিপুল তথ্য ভান্ডারটা তৈরি হবে, সেইটা দিয়ে আমাকে ভাবতে হবে যে আমি কিভাবে
নতুন ভাবে আপনি যে কথা বলছেন হাউস বিল্ডিং টেকনোলজিটা বদলানো সম্ভব কিনা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অর্থ কোথা থেকে আসবে। রাজ্য সরকারের ক্ষমতা তো সীমিত, এবং আপনি জানেন যে এই কথা বোধহয় প্রকাশ্যে বলতে কোনো অসুবিধাও নেই এখন আমাদের। সেটা হচ্ছে সবসময় যে সহযোগিতাটা কেন্দ্রীয় সরকার থেকে পাওয়া দরকার, আমাদের আমাদের দাবি সেটা সবসময় মেটে না। আপনি আপনি আমার দেখে খুব অবাক লাগলো, উড়িষ্যার 500 কোটি টাকা পাচ্ছে, আমরা 250 কোটি টাকা পাচ্ছি। আমরা ঝাড়খণ্ড থেকে 500 কোটি। আমার কোস্ট লাইন অনেক আনস্টেবল, আমার কোস্ট লাইন অনেক সফট। হ্যাঁ, অন্ধ্রতে তো তেমন ক্ষতি হয়নি, অথচ অন্ধ্র আমার সমান টাকা পাচ্ছে। কল্যাণ, এখানে আমার একটা কথা আছে, এই আমি দেখতাম, মানে এখনো দেখি আমরা তাই, যে বাসের টিকিট কত টাকা বাড়বে কোনো একজন মন্ত্রী তিনি ঠিক করে দিলেন, এই 50 পয়সা বাড়বে, 1 টাকা বাড়বে। ঠিক সেরকম ভাবে বন্যায় কত টাকা দেবে প্রধানমন্ত্রী হন বা যিনি একজন আধিকারিক হন কেন্দ্রীয় সরকারের, তিনি একবার হেলিকপ্টারে ঘুরে ঠিক করে ফেললেন যে 500 কোটি না 1000 কোটি। হোয়াট ইজ দ্য অ্যাসেসমেন্ট? এটা ব্যাকগ্রাউন্ড কি? মানে এটা জাস্ট এটা ইমপ্রম্পচু বলে দিলেই হলো 500 1000, মানে এটা তো সেই বাসের টিকিটের টিকিট তৈরি করার মতো হয়ে যাচ্ছে। সেই কবির সুমনের একটা গান ছিল, নেতা ভাসছেন হেলিকপ্টার। একদমই তাই, একেবারে তাই, মনে পড়ে যাচ্ছে সেই গানটা। এইটা এত সোজা নয়, এটা একেবারে ডোর টু ডোর সার্ভে দরকার, তাই না? ডোর টু ডোর সার্ভে করে এটা বের করা দরকার, এবং এটা করতে সময় লাগে, এটা খুব সহজ কাজ নয়। হঠাৎ একটা আমি ঠিক করে ফেললাম যে, যেমন ধরুন শুধু এমব্যাঙ্কমেন্টের কথাই যদি বলি, আমরা এমব্যাঙ্কমেন্ট নিয়ে আজকে আলোচনা করছি, সত্যি সত্যি আমি যেটা বলছিলাম যে আমাদের যে এমব্যাঙ্কমেন্টকে যেভাবে রিপেয়ার করা দরকার, যেখানে আমি রেগুলেটেড স্পিল অ্যালাউ করতে চাইছি সেই জায়গাগুলোকে চিহ্নিত করা, সেখান থেকে যদি কিছু লোককে সরাতে হয় তাহলে কত, এবং সেটা কত দিনের জন্য। আমাকে আমাকে বলছেন যে একটা জোয়ার প্রায় 2 ইঞ্চি পরি ফেলে দিচ্ছে। আপনি ভাবুন, যদি দিনে 2 বার করে ওকে আপনি ঢুকতে দেন, 2-4 ইঞ্চির সহজ অঙ্ক আমি করছি না, যদি আমি ধরি 1 সেন্টিমিটার করে ওপরি জমবে প্রতিদিন, তাহলে আপনি সহজ করে হিসাব করে অঙ্ক করে দেখুন যে জমিটা উঁচু হতে খুব বেশি লাগবে না। তখন আমি বসতিও ফিরিয়ে আনতে পারবো, কৃষিকাজও ফিরিয়ে আনতে পারবো। কিন্তু যদি কিছু লোককে আমি সরাতে হয়, তাহলে তাদের একটু মর্যাদার সাথে এইখানে আসছি, আমরা প্রায় শেষের দিকে আলোচনা এসেছি। একটা কি মাস্টার প্ল্যান, মানে এই যে অ্যাডহকিজম, ধরুন আজকে সুন্দরবন দপ্তর, আমি যতদূর জানি প্রায় 500 কোটি টাকা তাদের বাজেট বছরে সুন্দরবন নিয়ে। তারা শুধুমাত্র কিন্তু যেখানে মানুষ থাকেন সেই অংশটুকু দেখেন। ফরেস্ট ডিপার্টমেন্টের একটা সিগনিফিকেন্ট বাজেট আছে, আপনার পরিবেশ দপ্তরের অল্প কিছু থাকলেও বাজেট আছে, ইরিগেশনের প্রচুর বাজেট আছে। অর্থাৎ কিনা আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারেরই বাজেটগুলোকে যোগ করেন যে লাইন ডিপার্টমেন্টে, তাহলে প্রায় 1000 কোটির উপরে চলে যায়। তাহলে এই যে এত একটা বড় অ্যামাউন্ট, সেটা দিয়ে একটা কি মাস্টার প্ল্যান, আপনি যে ইস্যুগুলো বলছেন যে লোকেশন অফ, প্রথমে একটা ম্যাপিং অফ যেখানে যেখানে আমার এনক্রোচমেন্ট হচ্ছে বা বাঁধ ভাঙছে, তার একটা ইনিশিয়াল ম্যাপিং দরকার। আপনি টোপোগ্রাফির কথা বলছেন, আপনি অন্যান্য যে বিষয়গুলো, বৈজ্ঞানিক বিষয়গুলো বলছেন, আপনি সোশ্যাল রেজিলিয়েন্সের কথা বলছেন, এই সবটা মিলে একটা কি মাস্টার প্ল্যান আমাদের করাটা বোধহয় এবারে, মানে এই ক্লাইমেট চেঞ্জের কথাটা মাথায় রেখে সময় এসে গেছে না? এটা মানে আর দেরি করা উচিত নয়। আমি নিজে বলছি যে এটা দেরি হয়ে গেছে, এটা এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। প্রকৃতির ইঙ্গিতগুলো যদি আপনার পড়ার ভাষা আপনার জানা থাকে, তাহলে খুব স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে এই ডিজাস্টার বারে বারে ঘুরে ফিরে আসবে, এবং যদি ঘুরে ফিরে এইভাবে আসতে থাকে তাহলে লন্ডভন্ড করে দেবে প্রত্যেকবার। আর প্রত্যেকবার আমি একটা পিসমিল কিছু একটা করে, এবং এর একটা অন্য ইমপ্লিকেশন আছে কল্যাণদা। আজকে ঘোড়ামারা থেকে, আমি গতকাল ঘোড়ামারার প্রধানের সাথে কথা বলছিলাম, উনি বললেন যে আমার এখানে 6000 লোকের মধ্যে প্রায় 2500-3000 লোক, কিছু লোক সাগরে নিয়ে যাওয়া হয়েছে, কিছু লোক কাকদ্বীপে চলে গেছে, তারা ফিরবে কখন, জল টল নামলে হয়তো বা ফিরবে, কিছু লোক ফিরবে। এই যে মানুষ যারা তাদের ঠিকানা হারাচ্ছেন, তাদের বাড়ি হারাচ্ছেন, তারা কোথায় গিয়ে কাকদ্বীপে পৌঁছবেন, কোথায় থাকবেন কেউ জানে না। দে উইল এন্ড আপ ইনটু আরবান পুয়ার। এবার ধরুন আজকে 5000 লোক, কাল যদি 20,000 লোক হয়, তারা কলকাতায় আসবেন, কলকাতার দিকে আসতে থাকবেন, একটা সোশ্যাল ইনসিকিউরিটি তৈরি হবে। অর্থাৎ সুন্দরবনকে যদি আজকে ম্যাসিভ মাইগ্রেশন, ইনওয়ার্ড মাইগ্রেশন হয়, সুন্দরবনের ক্ষেত্রে নয়, আমার বলছি সারা দক্ষিণবঙ্গের উপর তাহলে কিন্তু চাপ তৈরি হবে, তাই না? কি একদম একদম। ধরুন এই যে লবণাক্ত জল কৃষি জমিতে ঢুকলো, এবার চাষ করতে পারছে না তারা,
তাদের তো লার্জ স্কেল মাইগ্রেশন হবে মানুষের, মানে মানুষকে তো বেঁচে থাকতে হবে। তারা কেউ কেরালায় যাবে, কেউ হয়তো অন্য জায়গায় যাবে, কেউ হয়তো এই শহরে আসবে। মানে এই লার্জ স্কেল মাইগ্রেশনটা কিন্তু হতে বাধ্য। এবং কল্যাণদা, এই যে আপনি লার্জ স্কেল মাইগ্রেশন বলছেন, এবার এতদিন তারা কেরালায়, তামিলনাড়ু, দিল্লি যেত, কিন্তু এই করোনা কালে তারা কিন্তু সে রাস্তাটাও বন্ধ হয়ে যাচ্ছে। ফলে এবার কিন্তু মাইগ্রেশনটা অনেক লোকাল লেভেলে মাইগ্রেশন হবে। তারা কিন্তু কোনো রকমে বাস ধরে, গাড়ি ধরে, কিছু ধরে কলকাতায় চলে আসবেন এবং চাপটা তৈরি হবে কলকাতার উপর। সুতরাং এটা কিন্তু সুন্দরবনকে না, যদি আমরা সেভাবে, আপনি যেটা বলছেন যে আর দেরি করার সময় নেই, এখনই কোথায় করতে হবে, না হলে কিন্তু বোধহয় কোনো। এবং একটা শেষ প্রশ্ন আপনার কাছে আমার, যে সুন্দরবন এই পৃথিবীর ক্লাইমেট চেঞ্জে তার অবদান প্রায় শূন্য। সে কিছুই তার অবদান নেই। কয়েক বছর আগে সেখানে ইলেকট্রিসিটি গেছে, তাতেও মানুষ কতটা ব্যবহার করেন। সেক্ষেত্রে এই সুন্দরবনের যে আজকে ক্লাইমেট চেঞ্জের কারণে যে বারে বারে ঝড় ঝঞ্ঝা, তার সামুদ্রিক সমস্যা, আপনার কি মনে হয় না যে একটা মেজর ইন্টারন্যাশনাল সাপোর্ট এই সুন্দরবনের জন্য থাকা উচিত, আসা উচিত পশ্চিমবঙ্গ সরকারের হাত ধরে, যেখান থেকে এই যে রিস্ট্রাকচার, রিকনস্ট্রাকশন, বা বলছি অ্যাডাপ্টিং, কোপিং, এইটাকে অনেক ভালোভাবে করা যায়? হ্যাঁ, এইটা দেখুন, একটা কথা বলি, এটা করতে গেলে প্রথম আমাকে যেটা করতে হবে, আমি বারবার যে কথা বলি, একটা খুব ভালো ডেটাবেস দরকার। আপনার খুব ভালো একটা মাস্টার প্ল্যান দরকার। খুব ভালো আপনার ক্যাপাসিটি বিল্ডিং করতে গেলে আপনার কি কি করতে হবে সেই সম্বন্ধে একটা তথ্য দরকার। এই সব মিলিয়ে যখন আপনি পুরো একটা প্ল্যান তৈরি করতে পারবেন, তার একটা কমপ্লিট বাজেট হবে ডিফারেন্ট হেডে। তবে আপনি সে ওয়ার্ল্ড ব্যাংকই হোক, এডিবি হোক, বা কোনো ইন্টারন্যাশনাল ফান্ডিং এজেন্সি বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াই হোক, তার কাছে আপনি এটা প্লেস করতে পারবেন। সেই প্লেসমেন্ট করার আগে কিন্তু আপনাকে প্রচুর হোমওয়ার্ক করতে হবে। এক্স্যাক্টলি সেই হোমওয়ার্কটা করাটা খুব প্রয়োজন। কেননা আজকে গ্রেনাডার মতো দ্বীপ, বারবাডোস, আজকে মালদ্বীপ, আজকে নেপাল যদি তাদের তাদের ক্লাইমেট চেঞ্জের কথা বলে তারা সাহায্য পেতে পারে, তারা সঠিকভাবে সাহায্য পান। সেখানে সুন্দরবনের যার পপুলেশন 50 লক্ষ, অনেক বড় বড় দেশের থেকে বেশি, যার পভার্টি লেভেল 46%, যার মানে নানান দিক থেকে যে সংকটের, যার সি লেভেল রাইজ পৃথিবীর ডবল, সে কোনো সাহায্য পাবে না, এটা তো বোধহয় খুব একটা সেন্স অফ ইকুইটি হচ্ছে না, এটা বোধহয় ঠিক কাজ হচ্ছে না, তাই নাকি? আমরা আমরা আসলে ভালো প্যাকেজিং পারি না। প্যাকেজিংটা খুব ইম্পর্টেন্ট, জানেন তো, সেইটা করতে হবে। আমরা খুব জরুরি করলেন না। একেবারে শেষে আপনি বলেছেন, আমি তবুও বলছি যে পশ্চিমবঙ্গ সরকার টাস্ক ফোর্স তৈরি করেছেন বা করছেন এই সুন্দরবনের, এটা নিয়ে আমি আশা করি সেটা থেকে একটা কিছু সদর্থক জিনিস বেরোবে। কিন্তু আমি পলিউশন কন্ট্রোলের চেয়ারম্যান হিসেবে বলছি না, আমি যে অ্যাজ আ জিওগ্রাফার, অ্যাজ এন এক্সপার্ট অফ দ্য এরিয়া, যিনি এই নদীগুলোকে ভালো করে জানেন, আপনার কাছে আমি খুব বড় দিনের কথা বলছি না, আপাতত ইমিডিয়েটলি কি কি স্টেপ নেওয়া উচিত সুন্দরবনকে বাঁচানোর জন্য, তার ফিজিক্যাল রেজিডেন্সের জন্য, সেটা একটু বলেন যদি। জাস্ট 1 2 3 করে কি কি এক্ষুনি করণীয়, এটা দিয়ে আমরা শেষ করবো। প্রথম ইমিডিয়েট টাস্ক হচ্ছে, আমি আবারও বলছি, যে যে জায়গাগুলো ভেঙে গেছে, প্রতিবার জোয়ারে জল ঢুকছে, ওগুলোকে বন্ধ করে দিতে হবে, সেটা সরকার আরম্ভ করে দিয়েছে। সেকেন্ড হচ্ছে এনশিওর করতে হবে ড্রিঙ্কিং ওয়াটারটাকে, যাতে জলবাহিত অসুখটা না ছড়ায়। থার্ড যেটা, যে জমিগুলো সাবমার্জড হয়েছে, যে জমিগুলো ডুবে আছে, সেখানে কি করে স্যালিনিটি রেজিস্ট্যান্ট অন্য ক্রপ গুলো ইন্ট্রোডিউস করা যায়, সেই জন্য এক্সপার্টদের ওপিনিয়ন নেওয়া উচিত। ফোর্থ হচ্ছে যে, আমি যেটা বলছিলাম, যে হাউস বিল্ডিংটাকে কিভাবে আমি আরেকটু মডার্নাইজ করে আরেকটু রেজিলিয়েন্ট করতে পারি, আরেকটু রেজিস্ট্যান্ট করতে পারি, সেইটা। ফিফথ হচ্ছে, আমি যেটা বললাম, যে কোথায় কোথায় আমি রেগুলেটেড স্পিল অফ করতে পারি, সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করা। তারপরেরটা হচ্ছে, আমি আপনাকে বললাম, সব বাঁধ ইকুয়ালি এটা করতে গেলে তো বোধহয় একটা বিরাট, এটা ওটা শুধুমাত্র স্টাডি করার প্রয়োজন। হ্যাঁ, কোথায় স্কিল অফটা আপনি করবেন। এখন জানেন তো, এখন যে আপনাকে সব সময় ফিল্ডে যেতে হয়, ফিল্ডে ভেরিফিকেশন রিমোট সেন্সিং করে করতে পারেন, আপনারা স্যাটেলাইট ইমেজ থেকে হয়ে যাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, সব বাঁধ সমান ভালনারেবল নয়, আমাকে ভালনারেবল পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এই ভালনারেবল পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করে পরের সাইক্লোনে আমি সেই জায়গাগুলোতে বিশেষ প্রোটেকশন দেব। আর শেষ বোধহয় বাঁধ, আর বাঁধটা আপনি যেটা বলছেন, যে বাঁধ, ম্যানগ্রোভ বাঁধ এবং ম্যানগ্রোভ,
অনেক ধন্যবাদ কল্যাণ দা। আমার মনে হয় এই আলোচনাটা একটু হোক, মানে আপনার মতো মানুষের এটা আরো একটু প্রোঅ্যাক্টিভলি সামনে এসে এটা বলার দরকার, কেননা এইটা বোধহয় হাই টাইম, মানে 50 লক্ষ মানুষ জীবন মরণের মাঝখানে দাঁড়িয়ে আছে। এটা নিয়ে বোধহয় আর বেশি দিন আলোচনা করার জায়গা নেই, এবার আলোচনা থামিয়ে কাজ করার সময় আছে। আমরা শেষ করছি আজকে কল্যাণ দা, এই আলোচনা চালিয়ে যাবো আমরা। অনেক ধন্যবাদ।